নমস্কার বন্ধুরা, আমার গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি ম্যাথামেটিক্সের একটা নতুন ক্লাস শুরু করব, সেটা হচ্ছে পার্সেন্টেজ বা বাংলায় বুঝি শতকরা। তো আমি পার্সেন্টেজের ক্লাসটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি অনেকগুলো ছোটো ছোটো পার্টে ভেঙে নিয়েছি। তো আমি আজকে তারই পার্ট 1 ক্লাসটা স্টার্ট করব। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো আমি প্রথমেই প্রবলেমে যাওয়ার আগে আমি কিছু সিম্পল বেসিক যে কনসেপ্ট পার্সেন্টেজের সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। হয়তো তোমাদের ম্যাক্সিমামলি ক্লিয়ার হয়ে আছে, তাও আমি আরেকটু ভালো করে একটু বলে দিই পার্সেন্টেজটা কী জিনিস। সাপোজ আমাকে বললো সাপোজ যে 200 টাকার 20% ক্যালকুলেট করতে, 200 টাকা 20% ক্যালকুলেট করতে আমরা ইঞ্জিনিয়ার কীভাবে করি না, আমি এখানে লিখি 200 ইন্টু তার 20% মানে ইন্টু 20/100, তাই তো। এই 20% কথাটা মানে হচ্ছে 20/100, কি না 20/100। 20% কথাটা অর্থ হচ্ছে 100 টাকায় 20 টাকা। 20% টাকা মানে কি না 100 টাকায় 20 টাকা। তার জন্য আমি কী করলাম, কত টাকার উপর 20% বের করতে বলছে 200 টাকা, তার জন্য আমি দিলাম 200 ইন্টু 20% মানে করলাম 20/100। তা নর্মাল কাটাকাটি করি, 100 2 200, তাহলে কত হলো 20 2 40। ক্লিয়ার। তা সিমিলারলি আমাকে যদি বলে 400 টাকা 30% বের করতে, আমি কীভাবে করবো না, আমি এখানে লিখবো 400 ইন্টু 30% মানে কত করবো 30/100। তাহলে 100 4 400 কেটে গেল, 30 120 টাকা। তা ক্লিয়ার বন্ধুরা। তাহলে আবারও বলছি, যে টাকাটা থাকবে সেই টাকাটা লিখবো ইন্টু যত পার্সেন্ট বলবে তত বাই 100। তা যেহেতু এখানে বলছে 200 টাকা 20%, 200-র জন্য আমি রেখে দিয়েছি এখানে, এই যে 200 ছিল বলে আমি এখানে 200 রেখে দিয়েছিলাম। আর 20%-এর জন্য আমি কী করেছিলাম 20/100 করেছিলাম। সিমিলারলি 400-র জন্য আমি এখানে 400 রেখে দিয়েছিলাম। আর 30%-এর জন্য আমি কী করেছিলাম 30/100 করেছিলাম। তারপরে আমি সেটাকে সলিউশন করলাম। তার নর্মাল পার্সেন্টেজ কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আশা করি বন্ধুরা তোমরা বুঝে গেছো। আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তার নেক্সট একটা সিম্পল একটা ক্যালকুলেশন আমি আগে তোমাদের দেখাই, তারপরে মেন প্রবলেম আমি চলে যাব। সাপোজ আমাকে বলল যে আমার কাছে 200 টাকা ছিল, এই 200 টাকা আমি কোথাও খাটিয়েছি, মানে টাকাটা কোথাও জমা রেখেছি, যার জন্য আমাকে কিছু একটা আমি ইন্টারেস্ট পেয়েছি, তারপর টাকাটা আমার 20% বেড়েছে। মানে আমি আপার দিকে একটা অ্যারো চিহ্ন দিলাম যে আমার 200 টাকা ছিল, এই 200 টাকা আমার 20% বেড়েছে। তাহলে বন্ধুরা এখন আমার কত টাকা হয়েছে, ছিল কত 200 টাকা, বেড়েছে কত 20%, তাহলে কোশ্চেনটা হচ্ছে এখন কত টাকা হয়েছে এই 20% বাড়ার পরে। তাহলে আমাকে কি করতে হয়, প্রথমে যে টাকাটা ছিল সেটা রাখতে হয়, মানে ছিল কত 200, আমি তার জন্য 200 রাখলাম। আমার কোশ্চেনে কী আছে, বেড়েছে না কমেছে, বেড়েছে, বাড়লে হচ্ছে প্লাস, আর যদি কমতো তাহলে কী হতো, কমলে আমার ধরুন আমার এই লোয়ার অ্যারো থাকতো, তখন আমি কী চিহ্ন দিতাম মাইনাস। যেহেতু বেড়েছে তার জন্য আমি কী চিহ্ন দিলাম প্লাস। তাহলে আমার টাকাটা ছিল কত 200, তার জন্য আমি রাখলাম 200। এখন যেহেতু বেড়েছে তার জন্য কী করলাম এখানে প্লাস, যদি কমতো তাহলে কী হতো মাইনাস। কত বেড়েছে 20%, তাহলে আমি 20% বের করবো, কার 20%, 200-র। তাহলে 200-র 20% মানে কি 200 ইন্টু কি 20% মানে কি 20/100, তাহলে 100 2 200, তাহলে টোটাল কত হলো, ছিল 200 আর 20 2 কত হলো 40, আমার কী হলো ইনক্রিজ হলো, তাহলে টোটাল কত হলো 240। তাহলে আমরা ইন জেনারেল এইভাবে ক্যালকুলেট করি, তাই তো। তাহলে আরেকবার বলছি, তাহলে আমার কাছে ছিল কত 200, তার জন্য লিখলাম 200, যেহেতু ইনক্রিজ হচ্ছে তার জন্য কী করলাম প্লাস, যদি ডিক্রিজ হতো কী করতাম মাইনাস। কত পার্সেন্ট হয়েছে ইনক্রিজ 20%, তার জন্য করলাম 200 ইন্টু 20/100। তা কত হলো 200 ইন্টু 20/100 করলে হচ্ছে 40, আর আগে ছিল কত 200, টোটাল হলো কত 240। তাহলে আমি নর্মালি ইন জেনারেল আমি এইভাবে সলভ করি, কিন্তু আমি এইভাবে সলভ করবো না, আমি একটু ট্রিক্সটাকে একটু চেঞ্জ করে দিই। আমি কীভাবে এখন থেকে সলভ করবো না, কিচ্ছু না, আমার ছিল যে টাকাটা সেটা আমি আগে এখানে লিখবো, কত ছিল 200, তার জন্য আমি লিখলাম 200। তাহলে এই 200 টাকা আমি এখানে লিখলাম যে আমার টাকাটা ছিল হচ্ছে 200 ইন্টু ইন্টু এবার দেখো কত পার্সেন্ট বেড়েছে, 20%। যত বাড়বে বা কমবে 100-র সঙ্গে তত যোগ বা বিয়োগ করবো। তার মানে আমার যদি 20% যদি বাড়ে, তাহলে 100-র সঙ্গে কত যোগ করব 100 প্লাস 20। আমি আবারও বলছি, তার মানে আমার যদি 20% যদি বাড়ে তাহলে আমি কী করবো 100 প্লাস 20। আমার যদি 20% কমে তাহলে কী করবো 100 মাইনাস 20। আমার যদি 5% বাড়ে তার মানে কত করবো 100 প্লাস 5। আমার যদি 5% কমে তার মানে কত করব 100 মাইনাস 5। এই জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার তো বন্ধুরা। আবারও বলছি, যদি আমার বাড়ে তাহলে 100-র সঙ্গে
সেই অ্যামাউন্টটা যোগ করবো, আর যদি আমার কমে তাহলে 100 সঙ্গে ওই অ্যামাউন্টটা বিয়োগ করবো। যতটা কমলো ততটা বিয়োগ, যতটা বাড়লো ততটা বিয়োগ। তাহলে 5% বাড়ছে মানে কি 100 + 5, 5% কমছে মানে কি 100 - 5, 20% বাড়ছে মানে কি 100 + 20, 20% কমছে মানে কি 100 - 20। তাহলে এখানে কী বলছে 20% বেড়েছে, তার মানে কত হবে? 20% বেড়েছে মানে এই যে 100 + 20 মানে কত লিখবো? 120 বাই 100। এটা অলওয়েজ 100, যাই থাকে না কেন, যতই বাড়ুক বা কমুক না কেন, এই জায়গাটা শুধু আমি চেঞ্জ করবো, এখানে অলওয়েজ 100 থাকবে। তাহলে কত হলো? 100 2 200, তাহলে কত হলো? 240। তাহলে আমার অ্যান্সারটা কত হলো? 240। তাহলে আমি এই এত ক্যালকুলেট করে এই 200 ± এত কিছু করে 240 বের করছিলাম, তার জায়গায় আমার ডাইরেক্ট বেরিয়ে যাবে কত? 240। তাহলে আমার যে কোনো পার্সেন্টেজে ইনক্রিজ বা ডিক্রিজের অঙ্ক আমি নর্মাল, আমি যে প্রবলেমগুলো থাকে আমি কিন্তু এগুলো এইভাবে করবো। তাহলে আরেকটা প্রবলেম দেখে নিই বন্ধুরা, তাহলে তোমাদের আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সাপোজ আমার দেওয়া আছে 200 টাকা, সাপোজ আমাকে বললো 10% কমেছে, তাহলে কত হবে? 200 টাকা ছিল, 10% কমেছে, তাহলে আমি কী লিখবো? 200 ইন্টু 10% বাড়লে কত লিখতাম? 100 + 10, তাই তো? আর 10% কমলে কত? 100 - 10। তাহলে কিন্তু 10% কী হয়েছে? কমেছে, তাহলে কোনটা নেবো? 100 - 10। তাহলে 100 - 10 করলে কত হয়? 90 বাই নিচে কত লিখতে বলেছিলাম? অলওয়েজ 100। তাহলে 100 2 200, 90 দিয়ে গুণ করলে কত হয়? 180। এটাই হয়ে গেলো অ্যান্সার। তাহলে আবারও বলছি বন্ধুরা, এক লাইনে আমি অ্যান্সারটা কীভাবে করবো? ছিল 200, তার জন্য আমি রাখলাম 200। এবার 10% কমেছে, 10% কম মানে কী বলেছিলাম? যত পার্সেন্ট কমবে 100 থেকে তত টাকা বিয়োগ করব, আর যত পার্সেন্ট বাড়বে 100 সঙ্গে তত যোগ করব। তা যেহেতু আমাকে 10% কমেছে, তার জন্য কত করলাম? 100 - 10 মানে কত হলো? 90। সেই 90 উপরে লিখলাম, বাই নিচে অলওয়েজ কত লিখতে বলেছিলাম? 100। তাহলে এই 100 দিয়ে 200 কাটলাম, 90 দিয়ে কত হলো? 180। সাপোজ যদি আমার এখানে বলতো 10% বেড়েছে, তাহলে আমি কত করতাম? 100 + 10 মানে এখানে কত লিখতাম? উপরে 110, নিচে অলওয়েজ কত লিখতাম? 100। তাহলে তখন কত হয়ে যেত? 200 × 110 বাই 100, ক্যালকুলেশন করে যেটা আসতো ওটাই অ্যান্সার। তা বন্ধুরা বোঝা গেছে যে আমি নর্মাল যে কোনো পার্সেন্টেজ যদি ইনক্রিজ বা ডিক্রিজ বলে, আমি কিন্তু ওই আগের যে আমরা ছোটোবেলা থেকে যে লেন্দি প্রসেস শিখেছি, যে আমি কিন্তু ওইভাবে করবো না। আমি আজকে যে প্রসেসটা তোমাদের দেখালাম, আশা করি অনেকেই জানো, বা যারা জানো না তোমরা কিন্তু এই প্রসেসে সলভ করবে, অনেকটা শর্ট হবে বা অনেকটা টাইম কম লাগবে। তা চলো বন্ধুরা, আজকে এবারে আমরা চলে যাই পার্ট 1-এ মেন প্রবলেমে। তাহলে আমি এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, কী লেখা আছে প্রবলেম আমার? রবি হ্যাড ₹5,500 2 years ago। মানে রবির কাছে 2 বছর আগে 5,500 টাকা ছিল। ইন দ্য ফার্স্ট ইয়ার হি অ্যাডেড 20% অফ দ্য অ্যামাউন্ট। বলছে প্রথম বছর রবি কী করলো? ওই যে তার কাছে 5,500 টাকা ছিল, তার সঙ্গে আরও 20% টাকা সে অ্যাড করলো। অ্যান্ড ইন দ্য সেকেন্ড ইয়ার হি অ্যাডেড 25% অফ দ্য ইনক্রিজড অ্যামাউন্ট ইন ইট। এবং পরবর্তী বছর মানে সেকেন্ড ইয়ারে সে কী করলো? ওর যে ইনক্রিজ অ্যামাউন্টটা হলো, মানে প্রথমে ছিল তার 5,500, তারপর সে কী করলো? এই 5,500-র উপরে আরও 20% টাকা অ্যাড করলো। এই যে ইনক্রিজ অ্যামাউন্ট যেটা হলো, তার উপরে সে দ্বিতীয় বছর সে কী করলো? আরও 25% টাকা অ্যাড করলো। তাহলে কী বলছে? ফাইন দ্য অ্যামাউন্ট অ্যাট প্রেজেন্ট ইন হিম। তাহলে বর্তমানে দাঁড়িয়ে তার কাছে এখন কত টাকা আছে? তাহলে বন্ধুরা বোঝা গেছে কোশ্চেনটা? প্রথমে তার কাছে 5,500 টাকা ছিল, তাহলে প্রথমে রবির কাছে কত টাকা ছিল? 5,500। প্রথম বছর কী করলো? 5,500-র উপরে আরও 20% টাকা যোগ করে একটা টাকা হলো। দ্বিতীয় বছর কী করলো? ওই যে পরিমাণ টাকাটা 20% টাকা যোগ করে যে পরিমাণ টাকাটা হলো, মানে 5,500-র উপর 20% যোগ করার পরে যে টাকাটা হলো, তার উপরে আরও 25% সে যোগ করলো। তাহলে এখন তার কাছে কত টাকা আছে? তাহলে এখন যদি আমাকে নর্মাল উপায়ে প্রবলেমটা করতে হয়, তাহলে প্রথমে আমাকে 5,500 টাকার উপর 20% বের করতে হবে, তারপরে যেটা বেরোলো তার উপর আবার 25% বের করতে হবে, তাহলে আমার অ্যান্সার বেরোবে, তাই তো? এবার দেখা গেল পরীক্ষাতে হয়তো এরপরেও একটা ডেটা দিল যে তৃতীয় বছর সে আরও 20% যোগ করলো, কি চতুর্থ বছর সে আরও 40% তুলে নিল। তাহলে এইরকম যদি কোশ্চেনগুলো আমার কাছে থাকে, তাহলে আমার যথেষ্ট প্রবলেমেটিক, যে অনেকটা বড় বা অনেকটা লেন্দি প্রসেস, তাই তো? তাহলে আমি এগুলোকে শর্টে কীভাবে করবো? কারণ আমাকে যদি বড় প্রসেসে করতে হয়, তাহলে দেখবো বন্ধুরা আমাদের প্রচুর টাইম মানে টাইমটা বেশি লেগে যাচ্ছে। কারণ প্রথমে 5,500-র উপর 20% বের করবো, তার উপর যেটা বেরোলো তার উপর 25% বের করবো, আরও যদি 3-4টে ডেটা যদি আমার দিয়ে দেয়, তখন দেখবো আমার একটা অঙ্কের পিছনে যা টাইম চলে যাচ্ছে, হয়তো আমার পরীক্ষা জানার কোশ্চেনগুলো ছেড়ে আসতে হবে। তাহলে এই টাইপের যে কোশ্চেনগুলো আমি কীভাবে সলভ করবো সেটা আমি দেখাচ্ছি। তাহলে কিন্তু আরেকটা প্রবলেম আমি তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবে যে এই টাইপের প্রবলেম মানে কত রকম, মানে কতটা বড় প্রবলেম হতে পারে। আমি আরেকটা এক্সাম্পল আমি দেখাই, তারপর আমি সলিউশনে আসছি। এই যে আরেকটা এক্সাম্পল হচ্ছে, এই টাইপের কিছু কোশ্চেন থাকতে পারে যে দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 20,000। মানে একটা শহরের জনসংখ্যা কতজন বলেছে? 20,000 জন। ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার ইট ইনক্রিজ বাই 10%।
বলছে আমার একটা শহরের জনসংখ্যা হচ্ছে 20,000 জন, প্রথম বছর ওই শহরের জনসংখ্যা 10% বাড়লো, মানে 20,000 ছিল তার উপর 10% বাড়লো, বাট ইট ডিক্রিজেস বাই 20% ডিউরিং দ্য সেকেন্ড ইয়ার। এই যে আমি যে আগের প্রবলেমটা যখন ওই রবির যে টাকার ব্যাপারটা ছিল, আমি বললাম না প্রথম বছর এত টাকা যোগ হলো, দ্বিতীয় বছর হয়তো আবার তুলে নিল, মানে ডিক্রিজ হলো আর কি ব্যাপারটা, এই টাইপের কিন্তু এখানে কিন্তু প্রবলেমটা আছে কি না, বাট ইট ইজ ডিক্রিজ বাই 20% ডিউরিং দ্য সেকেন্ড ইয়ার। বলছে কি না দ্বিতীয় বছরে কি হলো, সে মানে ওই জায়গার জনসংখ্যা বা 20% কী হলো, কমে গেল, অ্যান্ড এগেন ইনক্রিজ বাই 30% ডিউরিং দ্য থার্ড ইয়ার। তাহলে এবার এই মানে তৃতীয় বছর শেষে আবার কী হলো, দেখা গেল যে আবার 30% কী হলো, ইনক্রিজ হলো। তাহলে হোয়াট উইল বি দ্য পপুলেশন আফটার থার্ড ইয়ার্স, তাহলে 3 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে। তাহলে বোঝা গেছে কোশ্চেনটা, যে আগের ক্ষেত্রে কী ছিল না, রবির কাছে একটা অ্যামাউন্ট ছিল 5,500 একটা সামথিং অ্যামাউন্ট ছিল, তার মধ্যে রবি কী করেছিল না ওই 5,500 টাকার উপরে 20% টাকা প্রথম বছর যোগ করেছিল, দেখুন দ্বিতীয় বছর কী করেছিল, ওই 5,500 টাকার উপর 20% হওয়ার পর যে টাকাটা হয়েছিল তার উপর আবার 25% যোগ করেছিল, বলেছিল টোটাল কত টাকা হয়েছে। আমি তখন একটা কথা বলেছিলাম যে এইখানে সাপোজ আরও পরে হয়তো দিল যে চতুর্থ বছর আরও এত টাকা যোগ করলো, কি পঞ্চম বছর এত টাকা তুলে নিল, টোটাল কত টাকা হলো। ঠিক সেম টাইপের প্রবলেম কিন্তু এখানেও, যে একটা শহরের জনসংখ্যা ছিল 20,000 জন, প্রথম বছর 10% বাড়লো, দ্বিতীয় 20% কমে গেল, আবার তৃতীয় বছর কিন্তু 30% বাড়লো, আবার দেখালো চতুর্থ বছর হয়তো 10% কমে গেল। এই টাইপের যে লেন্দি মানে কন্টিনিউশন একটা প্রসেসের যে অঙ্কগুলো দেয়, এই অঙ্কগুলো আমি নর্মাল প্রসেস যদি করতে যাই যথেষ্ট টাইম সাপেক্ষ, তাহলে আমি শর্টে কীভাবে ক্যালকুলেট করবো বন্ধুরা, সেটাই আমি এখন তোমাদের শেখাবো। আমি জাস্ট একটা লজিক শেখাবো, সেই লজিকটা যদি তোমরা ভালোভাবে বুঝে যাও তাহলে দেখবো অঙ্কগুলো একদম জলের মতো, মানে আমাকে কোনো ভাবতে হচ্ছে না, জাস্ট আমি দেখবার অ্যান্সার করবো। তা চলো বন্ধুরা আমি সেই ট্রিক্সটাই শিখে নিই। তাহলে কীরকম না, ধরি আমার কাছে কোনো একটা কাঠ আছে, কাঠ এতটা একটা মিটার ধরলাম, এটা এক্স মিটার, এই কাঠের লেন্থটা কত, এক্স মিটার একটা কাঠ আছে। ভালো করে ট্রিক্সটা কিন্তু শেখো বন্ধুরা তোমরা, যে আমি ধরলাম আমার কাছে একটা এক্স মিটার লেন্থের একটা কাঠ আছে, এরপর এই কাঠটাকে আমি 20% বাড়ালাম, প্রথমে কী করলাম প্লাস 20% বাড়ালাম, তারপরে যতটা কাঠ হলো, মানে আগে কাঠের লেন্থ কতটা ছিল এইটুকু এক্স মিটার, এখন এক্স প্লাস তার উপর আরও 20% বেড়েছে, মানে এতটা এখন কাঠের লেন্থ হয়ে গেছে। আমি তারপর আবার কি করলাম, যতটা লেন্থ হলো তার উপরে আমি আবার 40% বাড়ালাম, তাহলে সাপোজ আমার এতটা হয়ে গেল। এরপর আমার এখন লেন্থ হলো এতটা, আমি এর উপরে আরও 10% বাড়ালাম, এর উপরে আমি আরও 10% বাড়ালাম। এরপর আমার কি মনে হলো না এবারে কাঠটা একটু কাটতে হবে, তার জন্য আমি আবার কি করলাম 5% কমালাম, তাহলে আমি কমলে আবার এই দিকে চলে আসবে, তাহলে কাঠটা ছিল এতটা আবার কমে গেল, মানে এতটা চলে এলো। তাহলে আগে আমার 10% বেড়েছিল, 10 ছিল 10, এখন আবার কী হলো আমার 5% কমে গেলো, তাহলে -5 লিখে রাখলাম। তাহলে আমার এখন এই নীল দাগ পর্যন্ত কাঠটা হয়ে গেল, এই নীল দাগ পর্যন্ত এখানে একটা 10 আমি ভালো করে লিখে রাখছি, নাহলে পরে অসুবিধা হবে বুঝতে পার, এটা +10। তাহলে এখন এই নীল দাগ পর্যন্ত কাঠটা হলো, তারপরে আমার ইচ্ছা করলো আবার আমি 20% তাকে বাড়ালাম, মানে সাপোজ এইখান থেকে আমার এতটা এলো, আবার এটা হলো আবার 20% বাড়লো আমার। তাহলে এখন এই বর্তমান কাঠটার লেন্থ একটা সাপোজ একটা কিছু বলে দিল যে বর্তমান কাঠের লেন্থটা হচ্ছে আমার 1200 মিটার সাপোজ, তাহলে আমার স্টার্টিংয়ে কাঠটা কত ছিল, কোশ্চেনটা বোঝা গেছে? যে আমার একটা কাঠ ছিল সাপোজ এক্স মিটারে কাঠ ছিল, এই যে আমার এই কাঠটা ছিল হচ্ছে এক্স মিটার, মানে এখান থেকে এতটা ডিস্টেন্স হচ্ছে আমার এক্স মিটারে কাঠ। ওই কাঠটাকে আমি প্রথমে অন্য এক টুকরো কাঠের টুকরো যোগ করে আমি 20% বাড়ালাম, তারপরে যতটা কাঠের সাইজটা হলো তার উপরে আমি আবার কাঠের টুকরো যোগ করে তাকে 40% বাড়ালাম, তার উপরে আবার একটা কাঠের টুকরো যোগ করে তাকে 10% বাড়ালাম। এরপরে কী করলাম, এবারে বাড়ালাম না, তারপরে আমি কী করলাম কেটে দিলাম, কত পার্সেন্ট যতটা ছিল তার উপর 5% কাটলাম, তারপরে যে পরিমাণ হলো তার উপর আবার 20% বাড়ালাম। এরপর আমি লাস্টে যখন কাঠটা মেজারমেন্ট করলাম দেখলাম কাঠটার লেন্থ কত না 1200 মিটার। তাহলে আমার কোশ্চেন হচ্ছে প্রথমে কাঠের সাইজটা কত মিটার ছিল। তাহলে কোশ্চেনটা দেখি বুঝতে হচ্ছে বন্ধুরা খুব একটা ইজি কোশ্চেন না, প্রচণ্ড লেন্দি কোশ্চেন, কারণ আমরা ধরে নিলাম প্রথমে এক্স মিটার ছিল, এক্সের উপর 20% বাড়বে, যেটা বাড়লো তার উপরেও 40%, মানে ক্যালকুলেশনটা খুব লেন্দি। আমার নর্মাল হিসাবে কী করলে কী হবে, যে প্রথমে ছিল এক্স, তার উপরে এক্স প্লাস কী হবে এক্স ইন্টু 20/100 এত বাড়লো, যেটা হলো তার উপর আবার 40% বাড়াবো, তার উপর আবার 10% বাড়াবো, তার উপরে 5% কমাবো, তার উপর 20% কমাবো, ইকুয়াল টু কত হবে 1200। এটাই তো শতানুসার এত বড় ক্যালকুলেশন। কিন্তু না বন্ধুরা, আমি এত লেন্দি প্রসেসে যাবো না, আমি এক লাইনে কীভাবে অ্যান্সারটা করবো সেটা আমি দেখাবো, ওয়ান লাইন ট্রিক্স, কিচ্ছু না। আমি প্রথমে এখানে কত ছিল কাঠের লেন্থ এক্স, তার জন্য আমি লিখবো এক্স ইকুয়াল টু কি না, ইকুয়াল টু আমি ধরে নিলাম আমার প্রথমে কাঠের সাইজ ছিল 100,
কত ধরে নেবো এখানে 100। এখানে তো আমার দিয়ে দিচ্ছি এক্স, সেটা আমি লিখলাম, কিন্তু আমি সবসময় এখানে ধরে নেবো উপরে যে আমার কাঠের লেন্থটা ছিল হচ্ছে 100। প্রথমে কত পার্সেন্ট বেড়েছিল? 20%, তার মানে এখানে কত হবে? 120। যদি কমে তাহলে মাইনাস, বাড়লে প্লাস। তাহলে ছিল 100, 20% বেড়েছে, তার জন্য করলাম 120 ইন্টু, আবারও ধরে নিলাম ছিল 100 লেন্থ, কী হচ্ছে 40% বেড়েছে, তার মানে কত করব নিচে 140 ইন্টু, আবারও ধরে নিলাম ছিল 100, কত বেড়েছে 10%, তার মানে কত করব 110। আবার ধরে নেবো ছিল 100, কী হয়েছে 5% কমেছে, মানে কত হবে 95। আবার ধরে নিলাম ছিল 100, 20% বেড়েছে, মানে কত হবে 120। এতটা ক্লিয়ার? তাহলে আমি বলছি আবার নতুন করে আবার বলছি যে আমি ধরে নিলাম প্রথমে ছিল আমার এক্স, আর সেটা আমি লিখলাম এক্স ইকুয়াল টু, আমি ধরে নিলাম আমার লেন্থটা ছিল হচ্ছে 100, 20% বেড়েছে, ওই জন্য নিচে করলাম 120, বাড়লে যোগ, কমলে বিয়োগ। যেহেতু বেড়েছে তার জন্য কোনো কত বেড়েছে কার সঙ্গে যোগ বা বিয়োগ করবো? অলওয়েজ 100-র সঙ্গে। তাহলে যেহেতু আমার ছিল 100, 20% বাড়লো, তাহলে 100 + 20 মানে হলো 120। আবার ধরে নিলাম ছিল 100, 40% বাড়লো, তাহলে 100 + 40 মানে হলো 140। আবার ধরে নিলাম ছিল 100, 10% বাড়লো, মানে 100 + 10 মানে 110। সিমিলারভাবে আবার 5% কমলো, তাহলে ধরে নিলাম ছিল 100, 5% কমলো, তাহলে 100 - 5 মানে কত হলো 95। সিমিলারভাবে ছিল 100 ধরে নিলাম, 20% বাড়লো, তাহলে 100 সঙ্গে 20 যোগ করলাম, কত হলো 120। এরপর ইনটু লাস্ট লেন্থ কত হলো? লাস্ট লেন্থ কত হলো 1200 মিটার, তাহলে এখানে লিখবো 1200। এতটা ক্লিয়ার বন্ধুরা? তাহলে আবার বলছি, এইখানে আমি যেটা লিখলাম আমার লাস্ট লেন্থ যেটা ছিল আমি সেটা লিখলাম, তাহলে লাস্ট লেন্থ কত ছিল 1200, সেটা আমি লিখলাম। এরপরে এটা নর্মাল আমরা যদি কাটাকুটি করি, নর্মাল 0 0 কাটবো, 2 দিয়ে কাটবো বা 4 দিয়ে কাটবো, যেটা আসবে সেটাই হচ্ছে আমার বন্ধুরা অ্যান্সার। তাহলে এতটা ক্লিয়ার আমার শর্টকাট ট্রিক্সটা? তাহলে আবারও বলছি কীভাবে করলাম। প্রথমে যে লেন্থটা ছিল সেটা এখানে লিখলাম, আর সবসময় আমি উপরে ধরে নেবো যে আমার কত ভাগ ছিল ওই জিনিসটা 100 ভাগ। তাহলে 100 ভাগ ছিল 20% বাড়লো বলে 120 করলাম, 100 ভাগ ছিল 40% বাড়লো বলে 140 করলাম, 100 ভাগ ছিল 10% বাড়লো বলে 110 করলাম, 100 ভাগ ছিল 5% কমেছে বলে 95 করলাম, 100 ভাগ ছিল 20% বাড়লো বলে 120 করলাম, আর সবার শেষে লাস্টে যে লেন্থ হচ্ছে সেটা লিখলাম, কত হলো 1200। হয়তো কোনো সময় এক্সামে দেখা যাবে এইটা দেওয়া আছে এইটা দেওয়া নেই, তা তখন এই জায়গাটাকে একটা ওয়াই ধরে নেবো, এই জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো, জাস্ট অল্টারনেটিভ। ক্লিয়ার বন্ধুরা? জাস্ট আমার এটা ক্যালকুলেশন বা কাটাকুটি করলেই আমার অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে আমি কত সহজে এক লাইনে এত বড় একটা অঙ্কর আমি অ্যান্সার বের করতে পারলাম। তার বন্ধুরা ট্রিক্সটা বোঝা গেছে? এই ট্রিক্স অনুযায়ী আমার পার্ট 1-এর সমস্ত অঙ্ক আমি অ্যান্সার বের করবো। তা চলো বন্ধুরা এখন তাহলে প্রবলেমে চলে যাই, তাহলে আমি দেখি প্রবলেমগুলোর থেকে আমি কীভাবে সলিউশন করতে পারি। তো তোমাদের প্রথমে যে প্রবলেমটা দেখিয়ে গেলাম সেটাই আমি এখন সলিউশন করব। কি না, দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 20,000, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার ইট ইজ ইনক্রিজেস বাই 10%, but it decreased by 20% during the second year and again increased by 30% during the third year. What will be the population of the 3 years? তার মানে কী হলো যে একটা শহরের জনসংখ্যা ছিল 20,000 জন, প্রথম বছর ওই শহরের জনসংখ্যা 10% বাড়লো, দ্বিতীয় বছর 20% জনসংখ্যা কমে গেল, এবং তৃতীয় বছরে আবার 30% বাড়লো। তাহলে 3 বছরের শেষে ওই শহরের জনসংখ্যা কত? এই যে আমি এই লাইনগুলোকে একটু মার্ক করে নিচ্ছি। না কী আছে, আমার প্রথমে জনসংখ্যা ছিল 20,000, প্রথম বছর 10% বেড়েছে, দ্বিতীয় বছর 20% কমেছে, এবং তৃতীয় বছর 30% বেড়েছে। তাহলে 3 বছরের পরে জনসংখ্যা কত হবে? তাহলে কিচ্ছু না। তার মানে আমি সেই কাঠের অঙ্কের মতো আমি যে ছকটা করে নিই, প্রথমে ছিল 20,000, আমি ছকটা করে নেবো একদম কাঠের অঙ্কের মতো, মানে এক্সের ভ্যালুটা এখানে দিয়ে দিয়েছে 20,000। আচ্ছা, প্রথম বছর কত পার্সেন্ট বেড়েছে? ইনক্রিজ বাই 10% লিখলাম, 10% বেড়েছে। দ্বিতীয় বছর কী হয়েছে? ডিক্রিজ বাই 20%, তাহলে আমি -20 লিখলাম। আমি আর এদিকে কমিয়ে লিখলাম না, আমার ডেটাটা দেখতে সুবিধা হবে বলে আমি এইভাবে -20 দিয়ে লিখে দিলাম। অ্যাকচুয়ালি এটা বাড়লো না, এটা কমেছে, এইদিকে হতো, আমি জাস্ট মাইনাস ফিগারটা ইন্ডিকেট করে দিলাম, মানে কমেছে। আবার তৃতীয় বছর কী হয়েছে? 30% বেড়েছে, তাহলে এখানে করবো +30। তাহলে এখন বলছে সবার শেষে এই জনসংখ্যাটা কত হবে, সেটাকে আমি ধরে নিলাম ওয়াই। ছকটা বোঝা গেছে? সেই কাঠের অঙ্কের মতোই আমার, তখন আমি এখানে এক্স ধরে নিয়েছিলাম, এইগুলো বাড়িয়েছিলাম বা কমিয়েছিলাম, আর লাস্টের সংখ্যাটা দিয়ে দিয়েছিল 1200 মিটার লেন্থটা কাঠের। তাহলে বলেছিল যে প্রথমে কাঠের লেন্থ কত ছিল, এখন কি দিয়ে দিয়েছে ঠিক উল্টোটা, এখন কাঠটা লম্বা কত দিয়ে দিয়েছে, কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে দিয়ে দিয়েছে, লাস্টে কত হবে। তাহলে আমি সেটাই করলাম, যে প্রথমে জনসংখ্যা ছিল 20,000 জন, প্রথমে 10% বাড়লো, পরে 20% কমলো, তারপর 30% বাড়লো, লাস্টে জনসংখ্যা কত হবে। তাহলে কিচ্ছু না, তাহলে আমি কী করবো, প্রথমে 20,000টা লিখবো এইদিকে, যেমন রুল ছিল সেম 20,000 ইকুয়াল টু, আমি ধরে নিলাম প্রথমে ছিল হচ্ছে 100,
তার মধ্যে বেড়েছে কত, জনসংখ্যা 10 মানে কত হবে 110 ইন্টু আবার ধরে নিলাম ছিল জনসংখ্যা 100 ভাগ, কমেছে কত 20 তার মানে কত হবে 80 ভাগ, আবার ধরে নিলাম জনসংখ্যা ছিল 100 ভাগ, বেড়েছে কত 30% মানে কত হবে 130 ভাগ, ইন্টু সর্বশেষ জনসংখ্যা কত ওয়াই, সেটা এখানে লিখতে হবে। বোঝা গেল? একদম সেম প্যাটার্ন আমি সেম ছকে ফেললাম, যে আমার প্রথমে ছিল 20,000 লিখলাম, এদিকে 20,000, আমি ধরে নিলাম আমার জনসংখ্যা ছিল 100 ভাগ, তার 10% বেড়েছে মানে হলো 100 + 10 মানে 110, আমি ধরে নিলাম আমার জনসংখ্যা ছিল 100 ভাগ, 20% কমেছে মানে কত হলো 80, আমি ধরে নিলাম আমার জনসংখ্যা ছিল 100 ভাগ, 30% বেড়েছে মানে কত হলো 130, আর সর্বশেষে কত হলো ওয়াই। এবার নর্মাল ক্যালকুলেশন করি, তাহলে এই 0 0 কাটলো, এই 0 কাটলো, এই 0 কাটলো, আবার এদিক থেকে একটা শূন্য কাটলো, একটা শূন্য আরেকটা কাটলো, এখান থেকে আরেকটা কাটলো, তা ক্লিয়ার? তাহলে উপরে সব কিছু কেটে গেল, তো ওয়াই কত হয়ে গেল এখানে 20 ইন্টু 11 ইন্টু এখানে 8 ইন্টু এখানে 13, এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে 20 11 220 ইন্টু 8 আর 13 গুণ করলে হচ্ছে, এই দুটো গুণ করলে 220, তাই তো, এই দুটো গুণ করলে হচ্ছে 104, তা টোটালটা আমার গুণ করলে কত আসছে 22,880। এই যে ক্যালকুলেশনটা, যে আমার ওয়াইটা কত হলো না, ওয়াইটা হলো এই 20 ইন্টু 11 ইন্টু 8 ইন্টু 13, তাহলে 20 আর 11 গুণ করলাম, 20 আর 11 গুণ করলে কত হলো 220, 8 আর 13 গুণ করলে কত হলো 104, তাহলে টোটাল কত হলো 22,880। তাহলে আমার প্রথম বছর বা প্রথম বছর না, প্রথমে আমার জনসংখ্যা ওই টাউনে কত ছিল 20,000, 3 বছর পর প্রথমে 10% বাড়লো, তারপরে 20% কমলো, আবার 30% বাড়লো, এরকম ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হওয়ার পরে আমার লাস্টে আমার জনসংখ্যা কত দাঁড়ালো 22,880। আমি কীভাবে এক লাইনে সলিউশন করতে পারলাম তা তোমরা বন্ধুরা দেখতে পেলে, তাহলে আমি নেক্সট কোশ্চেন আমি চলে যাই, তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বন্ধুরা এই কোশ্চেনটা কী আছে না, এ ম্যান লুজেস 20% অফ হিজ মানি অ্যান্ড আফটার স্পেন্ডিং 80% অফ দ্য রিমাইন্ডার হি ইজ লেফট উইথ ₹160, হাউ মাচ হ্যাড হি অ্যাট ফার্স্ট। তার মানে কী বলছে না, একজন ব্যক্তি 20% টাকা হারিয়ে ফেললো, তারপরে তার কাছে যে টাকাটা থাকলো তার 80% খরচা করার পর তার কাছে 160 টাকা বেঁচে আছে, তাহলে প্রথমে তার কাছে কত টাকা ছিল? তাহলে কোশ্চেনটা বোঝা গেছে বন্ধুরা? তাহলে আমি কোশ্চেনটা আরেকবার বলছি, যে কোনো এক ব্যক্তি প্রথমে তার কাছে একটা, সাপোজ ধরে নাম এক্স টাকা কি ওয়াই টাকাটা ছিল, সেই পরিমাণ টাকার 20% সে হারিয়ে ফেললো, এরপরে বাকি যে টাকাটা পড়ে থাকলো তার 80% টাকা সে খরচা করলো। আবারও বলছি, প্রথমে একটা অ্যামাউন্ট ছিল, সেই অ্যামাউন্টে 20% টাকা সে হারিয়ে ফেললো, তারপরে তো তার একটা সার্টেন অ্যামাউন্ট বেঁচে থাকলো, ওই যে পরিমাণ টাকা বেঁচে থাকলো তার 80% সে খরচ করলো, এবারে লাস্টে তা দেখা গেল যে 160 টাকা পড়ে আছে, তাহলে প্রথমে তার কত টাকা ছিল? তাহলে আমি একই ছকে করবো কীভাবে না, প্রথমে ধরে নিলাম ওই ব্যক্তির কাছে এক্স টাকা ছিল, তারপরে সে 20% হারিয়ে ফেললো মানে কি মাইনাস না প্লাস, মাইনাস কত পার্সেন্ট 20%, তারপরে তার কাছে যে পরিমাণ টাকা থাকলো, যেই পরিমাণ যে টাকাটা থাকলো তার আবার 80% সে খরচা করে ফেললো, তাহলে খরচ মানে কি আবার মাইনাস 80%। এখন অ্যাট লাস্ট দেখা যাচ্ছে তার কাছে কত আছে পড়ে, সবার শেষে 160 টাকা আছে, তাহলে প্রথমে তার কাছে কত ছিল? অ্যাকচুয়ালি মাইনাস মানে এই দিক দিয়ে কমতে কমতে যেত, আমি কী করলাম বোঝার সুবিধার্থে বা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এই যে একটা বক্স করে মাইনাস দিয়ে লিখে দিলাম, মাইনাস মানে কমছে, আমাদের বুঝতে সুবিধা হবে এবং ক্যালকুলেশনটা করতেও সুবিধা হবে বলে আমি এইভাবে লিখলাম। তাহলে এই জায়গাটা বোঝা গেছে, সাপোজ ধরে নিলাম ওই ব্যক্তির কাছে এক্স টাকা ছিল, প্রথমে ছিল এক্স টাকা, ওর মধ্যে সে 20% হারিয়ে ফেললো, তাহলে -20 করলাম, তারপরে যে টাকাটা থাকলো সেই টাকার আবার -80% কেন করলাম, যেহেতু আবার যে পরিমাণ টাকাটা থাকলো তার আবার 80% খরচা করে ফেললো, তার জন্য -80 করলাম, লাস্টে কত টাকা পড়ে থাকলো 160 টাকা, তার প্রথমে তার কাছে কত ছিল? তাহলে কীভাবে করবো? তাহলে প্রথমে ছিল এক্স ইকুয়াল টু ধরে নিলাম ছিল 100 ভাগ, 20% খরচা করে ফেলেছে মানে কত হবে 80, আবার ধরে নিলাম ছিল 100, 80% আরও খরচা হয়ে গেছে, তাহলে কত হলো, ছিল 100, 80 খরচ হয়ে গেছে, কত হলো 20 ইন্টু লাস্টে কত 160। তাহলে আবারও বলছি, আমি প্রথমে ছিল হচ্ছে এক্স, এই এক্সটা লিখলাম, ধরে নিলাম 100 ভাগ ছিল, তার 20% হারিয়ে ফেলেছে, কত হলো 80, আবার ধরলাম ছিল 100 ভাগ, 80% খরচা হয়ে গেছে, কত হলো 20, লাস্টে কত হলো 160, তার জন্য আমি এভাবে লিখলাম ক্যালকুলেশনটা। এবার আমি নর্মাল ক্যালকুলেশন করবো, তা নর্মাল ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এই দুটো শূন্য কাটলাম, এই 2 50 100 আর 8 20 160, তাহলে 50 × 20 মানে কত হলো 1000, তার মানে ওই ব্যক্তির কাছে প্রথমে কত টাকা ছিল 1000 টাকা ছিল, এটাই হয়ে গেল আমার অ্যান্সার।
তাহলে কত সহজে আমি একটা লাইনে আমি সলভ করে ফেললাম। তাহলে ক্লিয়ার বন্ধুরা? তাহলে আরেকবার বলে দিচ্ছি যে প্রথমে এক ব্যক্তির কাছে x টাকা ছিল, তার মধ্যে সে 20% হারিয়ে ফেললো, মানে -20। এবার যে পরিমাণ টাকাটা হলো তার আবার 80% খরচা করে ফেললো, তার খরচ মানে -80, জমলে প্লাস করতাম। অ্যাট লাস্ট তার কাছে কত হলো 160 টাকা। তাহলে আমি ক্যালকুলেশনটা কীভাবে করলাম, এখানে লিখলাম x, ধরলাম ছিল 100 টাকা, 20% হারিয়ে গেল মানে কত হলো 80, ধরলাম ছিল 100 টাকা, 80% খরচ হয়ে গেলো মানে কত হলো 20, লাস্টে কত হলো 160। তাহলে আমি নর্মাল ক্যালকুলেশন করলাম, কত হয়ে গেল 1000 টাকা। তাহলে ওই ব্যক্তির কাছে প্রথমে কত ছিল 1000 টাকা। তাহলে বন্ধুরা আমরা নেক্সট প্রবলেমে চলে যাই, 3 নম্বর প্রবলেমে। এই প্রবলেমটা আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম। এখন তাহলে আমি অ্যান্সার বের করি। কি না, রবি হ্যাড ₹5500, রবির কাছে 500 টাকা ছিল, কবে না 2 years ago, 2 বছর আগে। ইন দ্য ফার্স্ট ইয়ার হি অ্যাডেড 20% অফ দ্য অ্যামাউন্ট টু দ্যাট, বলছে প্রথম বছর সে ওই পরিমাণ টাকার সঙ্গে 20% টাকা অ্যাড করলো, অ্যান্ড ইন দ্য সেকেন্ড ইয়ার হি অ্যাডেড 25% অফ দ্য ইনক্রিজড অ্যামাউন্ট ইন ইট। এবং দ্বিতীয় বছর সে কী করলো, ওই যে 20% টাকা অ্যাড করার পরে যে পরিমাণ টাকাটা হলো তার উপর আরও 25% সে অ্যাড করলো। তাহলে ফাইন দ্য অ্যামাউন্ট অফ দ্য প্রেজেন্ট ইন হিম, তাহলে বর্তমানে তার কাছে কত টাকা আছে। তার মানে আমি ওই ছকে ফেলি। প্রথমে রবির কাছে কত ছিল 5500 লিখলাম, পরের বছর সে ওই 5500 সঙ্গে কত টাকা অ্যাড করলো 20%, তার মানে এখানে কী করবো +20 অ্যাড হয়ে গেল। তারপরে সে কী করলো না, তারপরে আরও সে 25% অ্যাড করলো, তার মানে করবো +25। তাহলে সবার শেষে কত হলো সেটা আমি জানি না, সেটাকে আমি ধরে নিলাম y, সবার শেষে ধরে নিলাম আমি y টাকা। তাহলে প্রথমে রবির কাছে ছিল 5500 টাকা, সে কী করলো প্রথম বছর 20% অ্যাড করলো ওই টাকার সঙ্গে, তাহলে +20। দ্বিতীয় বছর কী করলো, সে আরও 25% অ্যাড করলো ইনক্রিজ অ্যামাউন্টের সঙ্গে, তাহলে করলাম +25। তাহলে লাস্টে তার কাছে কত টাকা হলো y টাকা, তাহলে আমি সেটাই লিখলাম y। তাহলে আমি করবো কত, এদিকে বাঁ দিকে লিখবো প্রথমে কত 5500 ইকুয়াল টু ধরে নিলাম প্রথমে ছিল তার কাছে কত 100, 20% অ্যাড হলো মানে কত হবে 120, ইন্টু আবার ধরে নিলাম ছিল 100, 25% অ্যাড হলো মানে কত হবে 125, ইন্টু সবার শেষে তার কাছে কত টাকা হলো y। তাহলে আমি এখানে কত লিখবো y। তার ক্যালকুলেশন করি, কাটি, দুটো শূন্য কাটলো, এখান থেকে একটা শূন্য কেটে গেল, 5 2 এ 10, 5 25 125, 2 6 12, ব্যাস হয়ে গেল। তাহলে কত হলো, অতএব y ইকুয়াল টু যেটা আসছে কত আসছে, y ইকুয়াল টু 55, এই যে 55 ইন্টু 6 ইন্টু 25, তাই তো। তাহলে এটা কত আসছে 55 যেমন আছে থাক, 25 6 কত হয় 150, তাহলে এটা ক্যালকুলেশন কত হচ্ছে 8250। তাহলে মানে আমার প্রথমে ওই প্রথমে তো না, শেষে ফাইন দ্য অ্যামাউন্ট অফ দ্য প্রেজেন্ট অ্যাট হিম, মানে এখন বর্তমানে রবির কাছে কত টাকা আছে 8250 টাকা। তাহলে আমি আরেকবার বলে দিই না, প্রথমে রবির কাছে 5500 টাকা ছিল, রবি কী করলো প্রথম বছরে ওই 5500 টাকার সঙ্গে 20% অ্যাড করলো, তাহলে আমি লিখলাম এখানে +20। আবার কি বললো, ওই যে ইনক্রিজ অ্যামাউন্টটা হয়ে গেল, সেকেন্ড ইয়ারে গিয়ে ওই ইনক্রিজ অ্যামাউন্টের সঙ্গে রবি আরও কী করলো 25% আরও অ্যাড করলো, তাহলে করলাম আরও +25। তাহলে আমি এখানে বসিয়ে দিলাম আমার ছকে, কি না এখানে লিখলাম 5500 ইকুয়াল টু ধরে নিলাম রবির কাছে ছিল 100, 20% অ্যাড করেছে মানে কত হলো 120, ধরে নিলাম রবির কাছে ছিল 100, 25% আরও অ্যাড হয়েছে মানে কত হলো 125, সবার শেষে কত হয়েছে y। তা সেটা আমি ক্যালকুলেশন করলাম, নর্মাল y ইকুয়াল টু কত বেরিয়ে এলো 8250। আমার রবির কাছে এখন কত টাকা আছে 8250। তাহলে বন্ধুরা ক্লিয়ার, কত সহজে আমি এক লাইনে এত বড় অঙ্কগুলো আমি সলিউশন করে ফেলছি। তাহলে বন্ধুরা লাস্ট আর একটা প্রবলেম দেখে নিই, তাহলে আমাদের আজকে পার্ট 1 পুরো কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি বলেছে, দ্য স্যালারি অফ অ্যান অফিসার বিং ইনক্রিজড বাই 10% এভরি ইয়ার বিকাম ₹48400 ইন দ্য থার্ড ইয়ার, দ্য অরিজিনাল স্যালারি ওয়াজ দ্যাট। তাহলে কী করতে হবে, কোশ্চেনটা আমি মানেটা আবার বলে দিই বাংলায়। তাহলে কী বলেছে না, একজন অফিসারের স্যালারি প্রতি বছর 10% করে বাড়ে বা 10% করে বৃদ্ধি পায়। এরপর 3 বছর শেষে ওই অফিসারের স্যালারি হয়েছে কত 48,400 টাকা। তাহলে বলছে তার অরিজিনাল স্যালারি কত ছিল, মানে 3 বছর আগে তার স্যালারি কত ছিল, এটাই চেয়েছে কোশ্চেন। আরেকবার বলছি, কোশ্চেনের বাংলা মানেটা কিন্তু ভালো করে বুঝতে হবে, যে যা স্যালারি অফ অ্যান অফিসার বিং ইনক্রিজ বাই 10% এভরি ইয়ার বিকাম ₹48400 ইন দ্য থার্ড ইয়ার, দ্য অরিজিনাল স্যালারি ওয়াজ দ্যাট। তার মানে কি, একজন অফিসারের বেতন প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়, এবং এই 10% করে বৃদ্ধি পেয়ে ওই অফিসারের বেতন 3 বছর শেষে কত দাঁড়িয়েছে 48,400 টাকা। তাহলে ওই অফিসারের অরিজিনাল স্যালারিটা কত, বা এখন বর্তমান স্যালারি কত, যেটা 3 বছর পরে গিয়ে দাঁড়াবে 48,400 টাকা, সেই বর্তমান স্যালারিটা কত। তাহলে আমাকে আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, 3 বছরে শেষ মানে 3 বছরে
ওই ব্যক্তির বেতন বা ওই অফিসারের বেতন কবার বাড়বে, কতবার বৃদ্ধি পাবে, এটা আমাকে আগে ক্যালকুলেট করতে হবে। তাহলে আজকে অফিসার, সাপোজ আমি ধরে নিলাম আজকে অফিসার জয়েন করলো, এটা হচ্ছে তার জয়েনিং ডেট। জয়েন করেই তো অফিসারের স্যালারি বৃদ্ধি পায় না, তার জয়েন করার ফার্স্ট যেটা বৃদ্ধি পাবে একদম সেকেন্ড ইয়ারের স্টার্টিংয়ে একটা, আর এটা ফার্স্ট ইয়ার চললো, আজকে জয়েন করলো, এখান থেকে ফার্স্ট ইয়ার 1 বছর কমপ্লিট হলো, সেকেন্ড ইয়ার যখন শুরু হলো সেই সেকেন্ড ইয়ার শুরুতে একবার তার বৃদ্ধি পেল, আবার একবার থার্ড ইয়ার শুরুতে আরেকবার বৃদ্ধি পেল, তার মানে এইখানে একবার স্যালারি বাড়লো, আবার থার্ড ইয়ার যখন স্টার্ট হলো তখন একবার স্যালারি বাড়লো। আবার বলছি এই জায়গাটা, একজন অফিসার সাপোজ একটা কোম্পানিতে জয়েন করলো, জয়েন করার পরে তো তার সঙ্গে সঙ্গে তো প্রথম বছরেই একদম স্যালারি ইনক্রিমেন্ট হবে না, প্রথম বছর শেষ করে যখন দ্বিতীয় বছর শুরু হচ্ছে ওই দ্বিতীয় বছর স্টার্টিং একবার তার স্যালারি বাড়লো, আবার তৃতীয় বছর স্টার্টিং একবার তার স্যালারি বাড়লো। তাহলে এই যে আমার কোশ্চেন যে থার্ড ইয়ার কথাটা বলা ছিল, তার মানে এই 3 বছরে ওই অফিসারের স্যালারি কবার বাড়বে, দুবার, একবার সেকেন্ড বছরের শুরুতে বা দ্বিতীয় বছর একবার শুরুতে, আর একবার তৃতীয় বছর শুরুতে। তাহলে ওই অফিসারের স্যালারি কিন্তু 3 বছরে কতবার বাড়বে, দুবার। আবারও বলছি, যেহেতু প্রথম বছর কোনো স্যালারি বাড়ার কোনো গল্প নেই, যে মাইনা নিয়ে ঢুকেছিল সেই মাইনাই থাকবে, একবার সেকেন্ড ইয়ার স্টার্টিংয়ে বা দ্বিতীয় বছর শুরুতে একবার মাইনা বাড়বে, আর একবার তৃতীয় বছর শুরুতে মাইনা বাড়বে। তাহলে ওই অফিসারের এই 3 বছরে কতবার মাইনা বাড়বে, দুবার। এই কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে ওই দুবার কত পার্সেন্ট করে বাড়বে, প্রথমবারেও 10% বাড়বে, তারপরে বারেও 10% বাড়বে। কেন? ওই অফিসারের স্যালারি প্রতি বছর 10% করে বাড়ে। তাহলে আমি আমারও সেই শর্টকাট ফর্মুলায় সাজিয়ে নিই, যে প্রথমে ধরে নিলাম ছিল কত, এক্স, প্রথম বছর কত বাড়লো, 10%, তারপরে বছর কত বাড়লো, 10%, অ্যাট লাস্ট গিয়ে স্যালারি কত হয়েছে, 48,400 টাকা। ছকে পড়লো? আরেকবার বলছি, তাহলে আমার প্রথমে স্যালারি ছিল এক্স, প্রথম বছর বাড়লো 10% +10, আবার পরের বছর বাড়লো +10, লাস্টের স্যালারি কত হলো, 48,400। তাহলে আমি এখন ক্যালকুলেশন করতে পারবো? তাহলে কীভাবে করবো? তাহলে আমি যদি ক্যালকুলেশনটা করতে যাই, তাহলে নর্মাল আমি ভ্যালুটা বসিয়ে দিলে আমার ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে আমি এখানে কত লিখবো, এক্স ইকুয়াল টু, ধরে নিলাম ছিল 100 স্যালারি, 10% বেড়েছে মানে কত হবে, 110, আবার ধরে নিলাম ছিল ওই অফিসার স্যালারি 100 ভাগ, আবার 10% বেড়েছে মানে কত হবে, 110, লাস্টে গিয়ে কত হয়েছে স্যালারি, 48,400। ব্যাস, কাটাকাটি করি, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কাটলো, ঠিক। তাহলে আমার কত হচ্ছে এক্সের ভ্যালু, অতএব এক্স ইকুয়াল টু কত আসছে, নর্মালি কাটাকাটি করতে হবে এটাকে, 11×4=44, 11×4=44, 0 0, আর একবার কাটা যাবে 11,400, তা কত হলো, এক্স ইকুয়াল টু 100 × 400, তার মানে কত হচ্ছে, এক্স ইকুয়াল টু 100 × 400 মানে হচ্ছে 4, 1 2 3 4, মানে 40,000 টাকা। তার মানে ওই অফিসারের স্যালারি আমার প্রথমে কত ছিল, 40,000 টাকা। তাহলে আরও বলছি, তা যেহেতু আমার বলেছে 3 বছর পরে স্যালারি দাঁড়িয়েছে 48,400 টাকা, তাহলে অফিসারের প্রথম বছর কোনো মাইনা বাড়লো না, দ্বিতীয় বছর শুরুতে একবার মাইনা বাড়লো, তৃতীয় বছর শুরুতে একবার মাইনা বাড়লো, প্রতি বছর যেহেতু 10% করে বাড়ে, তার মানে দ্বিতীয় বছর শুরুতেও 10% বাড়লো, তৃতীয় বছর শুরুতেও 10% বাড়লো, আর ধরে নিলাম প্রথমে ওই অফিসার স্যালারি ছিল X টাকা, এরপরে 10% করে বাড়ার পরে ওই অফিসার স্যালারি লাস্টে গিয়ে দাঁড়ালো কত, 48,400 টাকা। তাহলে আমি নর্মাল ওই আমার ছকে ক্যালকুলেশন করলাম, কী করলাম, এক্স ধরে নিলাম স্যালারি ছিল হচ্ছে 100, 10% বেড়ে হলো 110, আবার স্যালারি ছিল হচ্ছে 100, 10% বেড়ে হলো 110, লাস্ট হলো 48,400। আমি নর্মাল কাটাকাটি করলাম, এক্সের ভ্যালু বেরো 40,000 টাকা। তার মানে ওই অফিসারের প্রথমে আমার স্যালারি কত ছিল, 40,000 টাকা। তাহলে বন্ধুরা কত সহজে আমি একই রকম ট্রিক্স বা একই রকম আমার ফর্মুলা দিয়ে আমি এই টাইপের যত ধরনের বড় প্রবলেমে আমার থাক না কেন, আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবো। তাহলে বন্ধুরা আমার কোনো লেন্দি প্রসেস বা লং কাট বা লং প্রসেস আমার অ্যাপ্লাই করার দরকার নেই। আমরা ছোটোবেলা থেকে যেই প্রসেস আমরা শিখে এসেছি সেই প্রসেস আমরা ভুলে যাব, এবং নতুন করে এই ট্রিক্স দিয়ে আমি এই টাইপের অঙ্কগুলো আমরা করবো, যে এত পার্সেন্ট আমার এত টাকা ছিল, এত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, এত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে, আবার হয়তো ইনক্রিজ হয়েছে, আবার ডিক্রিজ হয়েছে, এই কন্টিনিউশন যে প্রসেসগুলো থাকবে তার উপরে যে প্রবলেমগুলো থাকবে সেগুলো আমি এই রুলেই সলভ করবো। তাহলে বন্ধুরা যদি আমার এই ট্রিক্সটা এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলো না। নমস্কার।